মৌলিক গণিত প্রথম বর্ষের আমরা প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি এবং আমরা ভারসাম্য পরিমাণ এবং দাম এই বিষয়ে কিছু অঙ্ক আমরা করেছি। তো আজকে আমরা যেটা বলেছিলাম যে এই ভারসাম্য দাম এবং পরিমাণ বিষয়গুলো আয়ত্ত করার পরে যদি আমরা অঙ্কগুলো লেকচার সিরিজগুলো মোটামুটি একটা কমপ্লিট পর্যায়ে আসতে পারি তাহলে আমরা কী করব, কর এবং ভর্তুকি বিষয়ে নিয়ে আলোচনা করব। তোমরা যদি একটু সালের কোশ্চেন যদি বের করে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রত্যেক বছরে প্রায় যে ভারসাম্য দাম এবং পরিমাণ হয়তো ক নম্বরে দিয়েছে এবং খ নম্বরে দেওয়া আছে যে ভর্তুকি কর এবং ভর্তুকি বের করো, বা 2% কর দিলে কি হয়, বা 2% মানে 2 টাকা ভর্তুকি দিলে কি হয়, এই টাইপের কিছু কথাবার্তা ওখানে বলা থাকে। তো কর এবং ভর্তুকি বিষয়ক অঙ্কটার মেইন সমস্যা হচ্ছে এখানে কিছু সূত্র রয়েছে, যেই সূত্রগুলা মানে আয়ত্ত সহজে কেউ করতে পারে না, যার কারণে এই মানে কর এবং ভর্তুকি বিষয়ক অঙ্কগুলো ম্যাক্সিমামগুলো ভুল করে। তো আমি যেটা বলবো, যাদের মাথা গরম আছে তারা প্লিজ এখন এই লেকচারটা না দেখাটা বেটার, কারণ হচ্ছে আমি কিছু সূত্র সুন্দর করে লিখে দেবো যেগুলো ঠান্ডা মাথায় এখানে দেখতে হবে। এবং একটা কথা বলে নেই, যারা হচ্ছে আগেরগুলো দেখোনি, আগের লেকচারগুলো, তারা আই বাটনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে অথবা ডিসক্রিপশনে চেক করতে পারো। কথা না এখানে শুরু করি। তো আমাদের দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে আমাদের কর, রাইট, একটা হচ্ছে আমাদের কর, আর একটা আমাদের কি রয়েছে, ভর্তুকি। দুইটা বিষয় আমাদের অঙ্ক করতে হবে, একটা হচ্ছে আমাদের কর, একটা হচ্ছে আমাদের ভর্তুকি। এখন এখানে করের যে বিষয় রয়েছে, কর দুইটা বিষয়ের উপর, আর এখন কর এবং ভর্তুকি যদি তোমরা বলে কি, তোমরা অনেক টাইম দেখবা যে শপিং মলে যে অনেক ইয়ের উপরে লেখা থাকে যে ধরো কোনো জিনিসের দাম 200 টাকা, 200 প্লাস ভ্যাট সামথিং লেখা থাকে, যে এরকম, অর্থাৎ সরকার ওই জিনিসটা কেনার উপরে আমাদের থেকে ভ্যাট নিচ্ছে। বড় বড় শপিং মলগুলোতে লেখা থাকে সাধারণত। আর ভর্তুকি সরকার আমাদেরকে যেটা দিয়ে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কর এবং ভর্তুকি নিয়ে আমি অবশ্য ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করেছি, যারা ওই লেকচারগুলো দেখেছো এখানে না দেখলেও চলবে, কিন্তু দেখলে ভালো হবে, কারণ এটা আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আর কি। তো কর হচ্ছে দুইটা বিষয়ের উপর আরোপ করা হয়। একটা হচ্ছে, প্রথমে দেখো খুব সুন্দর করে বোঝা ট্রাই করবা প্রথম থেকে। কর যেটা, সেটা হচ্ছে ক্রেতার উপর আরোপ করা হতে পারে, অথবা কার উপরে আরোপ করা হতে পারে, বিক্রেতার উপরে। কর দুইজনের উপর আরোপ করা হয়, একটা হচ্ছে ক্রেতা অর্থাৎ যারা কিনছে, এবং বিক্রেতা বা দোকানদার যারা বিক্রি করছে। আচ্ছা, যদি কর ক্রেতার উপরে আরোপ করা হয় তাহলে কোন রেখার পরিবর্তন হয়? চাহিদা রেখার পরিবর্তন। চাহিদার পরিবর্তন এরকম করে তোমরা কোথাও পাবে না, সুন্দর করে একটু আমি বলবো যে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা পড়ছি হচ্ছে কর। কর দুইটা জিনিসের উপর আরোপ করা হয়, একটা হচ্ছে আমাদের কি ক্রেতার উপরে কর আরোপ করা হয়, একটা হচ্ছে আমাদের কার উপর আরোপ করা হয়, বিক্রেতার উপরে। যদি কর ক্রেতার উপরে আরোপ করা হয় তাহলে চাহিদার পরিবর্তন ঘটে, আর যদি কর বিক্রেতার উপরে আরোপ করা হয় তাহলে কার পরিবর্তন ঘটে? যোগানের পরিবর্তন ঘটে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে স্বাভাবিকভাবে আমরা চাহিদা যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা দেখতে কেমন, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, এবং স্বাভাবিকভাবে যোগান যে সমীকরণ রয়েছে সেটা হচ্ছে এস ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডিবি। যারা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতিতে ক্লাস করেছে ফুলগুলা, তারা আসলে এগুলো মানে অনেক সহজ তাদের কাছে, আমি করিয়েছি অবশ্য। আচ্ছা, এখন গেল এরপরে নেক্সট যেটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে এখানে দুইভাবে কর আরোপ করা হয়, একটা হচ্ছে নির্দিষ্ট কর, একটা হচ্ছে শতকরা কর। যদি নির্দিষ্ট কর আরোপ করা হয়, ওকে, যদি নির্দিষ্ট কর আরোপ করা হয় তাহলে দেখো এই যে মূল আমাদের যে চাহিদা সমীকরণ, আমি বলেছি যখন কর ক্রেতার উপর আরোপ করা হয়েছে তখন চাহিদার পরিবর্তন ঘটে, অর্থাৎ এই যে চাহিদা সমীকরণ এ মাইনাস বিপি রয়েছে এবং যোগান সমীকরণ মাইনাস সি প্লাস ডিপি রয়েছে, এই সমীকরণগুলোর কিছু পরিবর্তন ঘটে। কীরকম পরিবর্তন? যদি নির্দিষ্ট কর আরোপ করা হয় তাহলে ডি ইকুয়াল টু এ মাইনাস বি, পি এর জায়গাটা শুধু পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন? পি প্লাস টি হয়ে যাবে। যদি নির্দিষ্ট কর আরোপ করে, ক্রেতার উপরে যদি নির্দিষ্ট কর আরোপ করে তাহলে পি এর সাথে টি যোগ হয়ে যাবে। আর যদি শতকরা কর আরোপ করে, কোনো কনফিউশন করার কিছু নেই, আমরা যখন অঙ্ক করবো তখন এই সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যখন এটার উপর শতকরা কর আরোপ করবে তখন পি এর জায়গায় কীরকম হবে দেখো, এ মাইনাস বি এ পর্যন্ত এরকমই থাকবে, পি এর জায়গাটা চেঞ্জ হয়ে এখানে কী হয়ে যাবে, পি প্লাস টি ভাগ 100 ইন্টু পি। এটা সূত্রের মাধ্যমে আসে, কিন্তু আমি যেহেতু সূত্র আকারে দেখাচ্ছি, সুতরাং এটা আমি একবারে মুখস্থ করার মতো করে দেখিয়েছি যে পি প্লাস টি ভাগ হচ্ছে 100 ইন্টু পি গেল। এখন যদি করটা বিক্রেতার উপর আরোপ করা হয় তাহলে কার পরিবর্তন ঘটবে? আমি বলেছিলাম যোগানের পরিবর্তন ঘটবে। যোগানের কীরকম পরিবর্তন ঘটবে? যোগানেরও দুইটা পরিবর্তন ঘটবে, একটা হচ্ছে নির্দিষ্ট কর আরোপ করলে যোগানের পরিবর্তন কীরকম হবে দেখো, তাহলে এস
টি বলতে পারি আমরা এখানে। তাহলে 8p এর জায়গাটাতে পরিবর্তন হবে -c প্লাস ডি, এটুকু এরকমই থাকবে। পি এর জায়গায় কী হবে, পি মাইনাস ডি হবে। এবং শতকরা কর যদি আরোপ করা হয়, যদি বলে 2% 3% এরকম, তাহলে কী হবে দেখো, -c প্লাস ডি পি মাইনাস টি ভাগ 100 ইন্টু পি। দেখো করের বিষয়ে আমরা আলোচনা করছি, আমরা কিন্তু এখনও ভর্তুকিতে চলে যাইনি। তাহলে এখানে বলছে যে চাহিদার পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। তাহলে সবসময় কার পরিবর্তন হবে, পি এর পরিবর্তন হবে। যদি ক্রেতার উপরে কর আরোপ করা হয় তাহলে আমরা কি করব, পি প্লাস টি করে দিব। এবং যদি বিক্রেতার উপরে কর আরোপ করা হয় তাহলে আমরা কি যোগান সমীকরণে পি মাইনাস টি বসাই দেব। অনেক টাইম আমরা অঙ্ক করার টাইম দেখব এখানে শুধু বিক্রেতার উপর কর এই কথাটা না বলে এখানে লেখা থাকতে পারে যে হচ্ছে দ্রব্যের উপরে। দেখো এখানে লেখা থাকতে পারে যে দ্রব্যের উপরে কর, অথবা এখানে লেখা থাকতে পারে যে বিক্রয় কর, অথবা এখানে লেখা থাকতে পারে হচ্ছে বিক্রয় কর, অথবা বিক্রেতার উপর কর। তিনটা জিনিস এখানে লেখা থাকতে পারে। এই যে বিক্রেতার যে বিষয়টা রয়েছে সেখানে এখানে তিনটা বিষয় লেখা থাকতে পারে। একটা হচ্ছে দ্রব্যের উপরে কর, অথবা বিক্রয় কর, অথবা বিক্রেতার উপর কর। যদি এই তিনটার যে কোনো একটা আমাদের প্রশ্নে বলে তাহলে আমরা যোগানের পরিবর্তন হবে, এটা আমরা সহজেই বুঝতে পারবো। আচ্ছা গেল, এটুকু আমাদের শেষ। আমরা যদি করটা পুরোপুরি শেষ করে থাকি তাহলে আমাদের এখানে থাকলো কি ভর্তুকি। ভর্তুকির যে বিষয়টা, যেমন কর এখানে ক্রেতার উপরে আরোপ করা হয়, আবার বিক্রেতার উপরে আরোপ করা হয়, অর্থাৎ কর কিন্তু দুইজনের উপরে আরোপ করা হয়। কিন্তু এখানে আমাদের যে ভর্তুকিটা রয়েছে সে ভর্তুকিটা শুধুমাত্র একজনের উপরে আরোপ করা হয়, একজনকে, সেটা হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে বিক্রেতার উপরে আরোপ করা হয়। যদি বিক্রেতার উপর আরোপ করা হয়, সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এখানে শুধু যোগান রেখার পরিবর্তন হয়। কার পরিবর্তন হয়, যোগানের পরিবর্তন, অর্থাৎ যোগান অপেক্ষকের যেটা রয়েছে সেই যোগান অপেক্ষকের আমাদের এখানে পরিবর্তন হয়। আচ্ছা এখানে কীরকম পরিবর্তন হবে সেটা যদি আমরা একটু তাকাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে যদি এখানেও নির্দিষ্ট কর এবং শতকরা কর রয়েছে, যদি নির্দিষ্ট কর আরোপ করা হয় তাহলে এখানে নির্দিষ্ট কর না, নির্দিষ্ট ভর্তুকি যদি প্রদান করা হয় তাহলে এস এবং টি, এগুলো আমি কি একটু বলছি। তাহলে নির্দিষ্ট যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে যোগানের পরিবর্তন হবে। তাহলে আমরা যোগান রেখা কি দেখেছি, এস ইকুয়াল টু -c প্লাস ডিপি। কোথায় এসে পরিবর্তন হয়, শুধু পি এর যে জায়গাটাতে থাকে সেই জায়গাটা পরিবর্তন হয়। তাহলে -c প্লাস ডি এটুকু ঠিক থাকবে, এখানে পি প্লাস এস হবে। আর যদি শতকরা বলে থাকে তাহলে এস ইকুয়াল টু -c প্লাস ডি পি প্লাস এস ভাগ হচ্ছে কত, 100 ইন্টু পি। সেম কাহিনী, নির্দিষ্ট করার এক চেহারা সবগুলাতে, শুধু প্লাস মাইনাসের পরিবর্তন এবং শতকরা করার এক চেহারা এক জায়গাতে। আচ্ছা যদি আমাদেরকে কর বলে, করের ইংলিশ হচ্ছে ট্যাক্স, TAX ট্যাক্স, সেখান থেকে আমরা টি ব্যবহার করি যে ST DT TT, তার মানে এই টি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের কর। এবং যদি ভর্তুকি বলে, ভর্তুকির ইংলিশ হচ্ছে সাবসিডি ওকে সাবসিডি। তার মানে হচ্ছে যদি এস তার মানে হচ্ছে কি, আমরা এই ছোট হাতের যে এসটা দেখতেছি নিচে, এটা মনে হচ্ছে সাবসিডি হচ্ছে আমাদের ভর্তুকি। এই ছিল আমাদের হচ্ছে সূত্র। এখন যদি আমরা একটু মূল অঙ্কের দিকে চলে যাই, এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এখন অঙ্ক করা শুরু করব, ঠিক আছে। এখানে এখন আমরা একটা অঙ্ক নিয়েছি এবং এই অঙ্ক থেকে আমাদেরকে সলভ করতে হবে যে দ্রব্য বিক্রয়ের উপর 1 টাকা কর বসালে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ওকে, এটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে আমাদের কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে এখানে কি কিওয়ার্ড আমাদেরকে বলেছে। তাহলে এখানে কর বলেছে নাকি ভর্তুকি বলেছে। প্রথম কিওয়ার্ড হচ্ছে দ্রব্য বিক্রয়ের উপর, তারপরে এখানে কর। এই দুইটা ওয়ার্ড থেকে বের করব যে আমরা এই তিনটা যে জায়গা রয়েছে, ডিফারেন্স জায়গা রয়েছে, এই তিনটা জায়গার মধ্যে কোনটা ব্যবহার করব। প্রথমে বলেছে কর, তার মানে আমাদের এই দুইটার ভিতরে একটা আমরা সূত্র ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, এখন কর বলেছে হয় ক্রেতার সূত্র আমরা ব্যবহার করব অথবা বিক্রেতার। এখন বলছে যে দ্রব্য বিক্রয়ের উপর
দ্রব্যের উপর কর বা দ্রব্য বিক্রয়ের উপর কর একই কথা। তার মানে হচ্ছে আমরা এই যে বিক্রেতা, দ্রব্য বিক্রয়ের উপর কর বলতে বোঝাচ্ছে যে বিক্রেতার উপরে কর আরোপ করা হয়েছে। আচ্ছা, তার মানে আমরা এই তিনটার থেকে এটা স্পেসিফিক করলাম যে আমরা এই সূত্র ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা এটা নির্দিষ্ট সূত্র ব্যবহার করব নাকি শতকরা সূত্র ব্যবহার করব? এখানে বলেছে হচ্ছে 1 টাকা, এখানে কি বলেছে 1%, 2%, 3%। যদি 2%, 3%, 5% বা শতকরা এরকম কোনো কথা উল্লেখ থাকতো তাহলে আমরা শতকরা ব্যবহার করতাম, কিন্তু এরকম কোনো কথা এখানে উল্লেখ নাই। এখানে বলেছে 1 টাকা, তার মানে আমাদের কি এখানে নির্দিষ্ট করার কথা বলা হয়েছে। তার মানে আমরা কোন সূত্র ব্যবহার করব এখানে? এই যে একটা সূত্র রয়েছে, এই সূত্র যে -c + d p - d, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। আমি আবার বলি। আচ্ছা, আমি এই সূত্রটা প্রথমে লিখে নেই যে আমরা কোন সূত্র ব্যবহার করছি। সাইডে এটা রাফ হিসেবে তোমাদেরকে c + d p - d এই সূত্রটা আমরা ব্যবহার করব। আবার বলে নেই, এখান থেকে আমরা কিওয়ার্ড খুঁজে বের করব। প্রথমে দেখবো যে এখানে কর চেয়েছে নাকি ভর্তুকি চেয়েছে। এখানে কর চেয়েছে, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন এটা ক্রেতার উপরে নাকি বিক্রেতার উপরে? এখানে বলেছে যে দ্রব্য বিক্রয়ের উপর। যদি দ্রব্য বিক্রয়ের উপর বলে থাকে তাহলে এটা হচ্ছে বিক্রেতার উপর। দেখো আমি লিখিয়ে দিয়েছি, তার মানে এটা কি বিক্রেতার উপর কর। তার মানে এই তিনটার থেকে আমরা বের করলাম যে এটা হচ্ছে বিক্রেতার উপরে বলা হয়েছে। এখন বিক্রেতার উপরে দুইটা সূত্র রয়েছে, একটা নির্দিষ্ট, একটা হচ্ছে শতকরা। এখন আমরা কিভাবে বুঝবো যে নির্দিষ্ট সূত্র ব্যবহার করবো নাকি শতকরা? এখানে বলেছে 1 টাকা, এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে, এখানে পার্সেন্টেজ বলেনি, 2%, 5%, 7% এরকম বা শতকরা এত % এরকম কোনো কিছুই বলেনি, বলেছে 1 টাকা। তার মানে হচ্ছে এটা নির্দিষ্ট যে সূত্রটা রয়েছে এটা। তার মানে স্পেসিফিকভাবে বের করতে আমরা সক্ষম হয়েছি, আমরা এই সূত্র ব্যবহার করব। এখন আমরা অঙ্কের দিকে চলে যাই। আমি এখানে ছোট্ট করে অঙ্ক করার ট্রাই করবো যাতে সূত্রের সাথে আমি মিলে দিতে পারি। তাহলে আমরা প্রথমে শুরু করব যে এখানে লিখব যে দ্রব্য বিক্রয়ের উপর কর বসালে কোন রেখার পরিবর্তন হয়? এই যে আমরা যেহেতু এটা নিয়ে কাজ করছি যে দ্রব্য বিক্রয়ের উপর কর বসালে কার পরিবর্তন হয়? যোগানের পরিবর্তন। আচ্ছা, তার মানে আমরা এখানে দেখলাম যে কোন রেখার এখানে পরিবর্তন হচ্ছে, যে যোগানের পরিবর্তন। তার মানে এই দুইটা সমীকরণের মধ্যে কোনটা যোগান সমীকরণ? এটা তো ডি মানে হচ্ছে চাহিদা সমীকরণ, আর এস মানে হচ্ছে যোগান সমীকরণ, সাপ্লাই। এই এস মানে হচ্ছে সাবসিডি, যখন ছোট করে লেখা আছে যে সূত্রের বেলায় সেটা হচ্ছে সাবসিডি মানে ভর্তুকি। আর আমরা বরাবরই জানি যে কিউডি মানে হচ্ছে এখানে ডিমান্ড মানে চাহিদা, এবং কিউএস মানে হচ্ছে যোগান মানে হচ্ছে আমাদের কি সাপ্লাই। আচ্ছা, তাহলে দ্রব্য বিক্রয়ের উপর কর বসালে যোগানের পরিবর্তন হয়, যোগানের পরিবর্তন হয় বা যোগান সমীকরণের পরিবর্তন হয়। সমীকরণটা দিলে ভালো। তাহলে এখন আমাদের মূল যে যোগান সমীকরণ সেটা হচ্ছে আমাদের QS = -6 + 2P, এটা আমাদের মূল সমীকরণ। আমাদের পরিবর্তিত যোগান সমীকরণ কীরকম হবে? এটার উপর ড্যাশ দিলাম। তাহলে এখানে যেটা হবে আমাদের যে -6 রয়েছে, -6 আমরা লিখব, +2 রয়েছে, প্লাস লিখব, 2 লিখব। এখন আমাদের পরিবর্তন হয় কই? পি এর জায়গায় পরিবর্তন হয়। পি এর জায়গায় পরিবর্তন হয়ে কী হয়? P - T। তার মানে এখানে P - T লিখব। আচ্ছা, টি এর জায়গাতে কি বসবে সেটা বলছি। এখন দেখো -6 সব কিছু দেখো, আমাদের মূল যে সমীকরণ রয়েছে সেটা -6 এরকম আছে, 2 এরকম আছে, এবং কোথায় পরিবর্তন হয়েছে? শুধু পি এর জায়গাটাতে পরিবর্তন হয়েছে, P - T হয়েছে। আমরা যদি মূল সমীকরণের দিকে তাকাই, দেখো এটা আমাদের মূল সমীকরণ, -c + dp, এটা আমাদের মূল সমীকরণ। মূল সমীকরণের শুধুমাত্র পি এর জায়গাটুকু পরিবর্তন হয় সবগুলা ক্ষেত্রে। দেখো সবগুলা ক্ষেত্রে শুধু কিসের জায়গায় পরিবর্তন হয়? শুধু পি এর জায়গাটা শুধু পরিবর্তন হয়, তো এখানে P - T হয়ে যাবে। আচ্ছা, এটুকু লিখলাম আমরা P - T। টি মানে হচ্ছে এখানে আমাদের কি ব্যবহার করছি? টি মানে হচ্ছে ট্যাক্স। তাহলে এখানে কত টাকা ট্যাক্সের কথা বলা হয়েছে? 1 টাকা। তার মানে টি এর মান এখানে কত? টি = 1। তাহলে টি এর জায়গায় আমরা 1 বসে দিই, তাহলে P - কত হলো? 1 হলো। আচ্ছা, তারপরে -6 + 2p, 2 দিয়ে p কে গুণ করলে হচ্ছে 2p, 2 দিয়ে 1 কে গুণ করলে প্লাস মাইনাসে -2। তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 6, 7, 8 -8 + 2p। -8 কেন? দুটার সামনে মাইনাস রয়েছে সেজন্য হচ্ছে যোগ হয়ে যাবে, এবং দুটার সামনে মাইনাস থাকলে সামনে একটা মাইনাস বসে। আচ্ছা, এই অবস্থা আমরা পেলাম। এইটুকুই কিন্তু আমাদের মেইন কাজ। এরপরে আমাদের কি? তার মানে এটা আমাদের হচ্ছে চাহিদা সমীকরণ আসলো, এটা আমাদের পরিবর্তিত যোগান সমীকরণ। তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে বললে আমরা জানি যে ভারসাম্য বলে চাহিদা এবং যোগান কি হয়ে যায়? সমান হয়ে যায় স্বাভাবিকভাবেই। দেখো, আচ্ছা এখানে আমি করার একটু চেষ্টা করতেছি ছোট করে, শুধুমাত্র বোঝানোর জন্য। তারপরে এখানে দেখো, তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করলে আমরা জানি যে কি হয়? QD = QS। আমরা এখন কোন যোগান সমীকরণ নেব? এই যোগান সমীকরণ কিন্তু নিতে পারবো না, আমরা এখন এই পরিবর্তিত যোগান সমীকরণ নেব। যেহেতু আমাদের এখানে ট্যাক্সের কথা বলা হয়ে আমরা একটা নতুন যোগান সমীকরণ বের করেছি। তাহলে QD এখানে আমাদের কত? 30 - 4p সমান এই যোগান সমীকরণ কত? -8 + 2p।
ঠিক আছে, এখন আমরা এখান থেকে কি বের করব, 30 + 8 এইগুলো কিভাবে হচ্ছে আর আমি এখানে বলবো না, অনেকবার বলেছি, যেগুলো তোমরা আগের লেকচারে দেখে নিতে পারো সমাধানগুলো কিভাবে হচ্ছে। আমি শুধু এখানে লিখেই যাব, এই সমাধানগুলো আর আমি বলবো না। 6p অনেকবার বলেছি আগের ভিডিওগুলোতে, যারা বুঝতে পারছো না আগের ভিডিওগুলো দেখে নাও একটু, প্লেলিস্টে মানে ডিসক্রিপশনে অথবা আই বাটনে তোমরা পেয়ে যাবে লিঙ্কগুলো, সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো। 6.33 টাকা। আচ্ছা, তার মানে এখানে আমরা জানি ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে হবে। ভারসাম্য দাম পরিমাণ বের করলে আমরা কি জানি, চাহিদা ইকুয়াল টু সমান, এটা আমরা জানি। সুতরাং চাহিদার জায়গায় চাহিদার সমীকরণ বসাই দিয়েছি, যোগানের জায়গায় যোগানের সমীকরণ বসাই দিয়েছি, তার মানে আমরা সমাধান করলাম। সমাধান করার পরে আমরা পি এর মান 6.33 পেয়ে গেলাম। এখন পি এর মান যদি 6.33 হয়, এই মানটা আমরা একটা সমীকরণে বসাই দিলে আমরা কি পেয়ে যাব, পরিমাণটা পেয়ে যাব। তাহলে পি এর মানটা পি ইকুয়াল টু 6.33 একটা সমীকরণে বসাই, কোন সমীকরণে বসাবো, ধরো একটা সমীকরণে বসালাম, চাহিদার সমীকরণেই বসালাম, এই সমীকরণে বসালাম 30 - 4p, 30 - 4p, পি এর জায়গায় আমরা কি বসাবো, 6.33, এই মানটা বসায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 4.68, এটাকে আমরা 5 বললে অভিহিত করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমি অঙ্কটা বোঝাতে নিশ্চয়ই সক্ষম হয়েছি। এই যে আমাদের কর এবং ভর্তুকির যে মেইন সূত্র, আজকে শুধু আমি কর নিয়ে আলোচনা করলাম, আমরা এর পরবর্তীতে ভর্তুকি নিয়ে আলোচনা করব এবং শতকরা যদি পড়ে সেক্ষেত্রে আমরা কীভাবে অঙ্কটাকে সলভ করব সে বিষয়ে নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইকোনমিক্স লাইব্রেরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।